আওয়াজ তুলতে হবে। আমরা জানি না তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি সংবিধানের শপথ করেছো, সুতরাং সংবিধানের মধ্যে যে আমার অধিকারের কথা বলা আছে অবিলম্বে তোমাকে বাস্তবায়ন করতে হবে। এই আওয়াজটা কখন তুলতে পারবেন? যখন আপনি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, এই সম্পর্কে জানতে পারবেন। তাই অনুরোধ করছি আপনাদের, বাড়ির জন্য আপনার কারো দ্বারে যেতে হবে না, কারো পার্টি অফিসে যেতে হবে না, কারো মিটিংয়ে যেতে হবে না, কারো মিছিলে যেতে হবে না। আপনি উল্টে প্রশ্ন করুন তৃণমূলী বন্ধুদেরকে যে 12 বছর তোমরা রাজ্য সরকারের ক্ষমতায় আছো, আমার বাড়িটা কাঁচা আছে কেন? এর জবাব তুমি দাও। না করে কি বলছো, তোমার কাঁচা বাড়ি, তুমি আমার সাথে মিটিংয়ে চলো তাহলে তুমি পাকা বাড়ি পাবে। আমাদের ব্যর্থতা, আমাদের সচেতনতার অভাবের ফলে ওরা বলতে সাহস পাচ্ছে। আর আমরা যদি উল্টে প্রশ্ন করি, আমি পাকা বাড়ির অধিকার সংবিধান আমাকে দিয়েছে, তুমি 12 বছর পশ্চিমবাংলার শাসন কার্য তুমি চালাচ্ছ, এখনো পাচ্ছি না, এর জবাব দাও। ওরা আপনার কাছে আর ঘেঁষবে না। কিন্তু আমরা কি করেছি? সংবিধান সম্পর্কে জানি না, অধিকার সম্পর্কে জানি না, আমাকে বলছে ঝান্ডা ধরো নালে বাড়ি পাবে না। এটা বন্ধ করতে হবে। আজকের ডেটে দেখুন না, এই তো এখানে প্রাইমারি স্কুল আছে, আরও যারা আছে, আরও আপনার এলাকার বিভিন্ন এই অঞ্চলের বিভিন্ন জায়গাতে প্রাইমারি জুনিয়র হাই স্কুল লিখে দিয়েছে। একটু খোঁজ নিয়ে দেখুন তো বাচ্চারা যেখানে পড়াশোনা করছে, ছাত্র শিক্ষক কত। প্রথম কথা হচ্ছে জনসংখ্যার অনুপাতে স্কুল নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। দ্বিতীয় হচ্ছে প্রাইমারির কথাই বলছি, যেখানে বুনিয়াদী শিক্ষা, যেখান থেকে বেস তৈরি হচ্ছে আপনার আমার বাড়ির সন্তানগুলোর। একটু খোঁজ নিয়ে দেখুন, সেখানে যদি 400 বাচ্চা 4টে টিচার দিয়েছে। যেই তালা খুলছে, টিচারদের কাজ নয় তালা খোলা, তারপরেও বলছি কেন অশিক্ষক কর্মচারীও নাই সেই অর্থে। যেই তালা খুলছে সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, সেই পড়াচ্ছে। আর কি ভালো আমার বাড়ির সন্তানেরা? বুঝতে পারছেন না কি বলছি? যেখানে 20 থেকে 25টা ছাত্র থাকলে একটা টিচার দিতে হবে, সর্বোচ্চ 40টা ছাত্র থাকলে একটা টিচার দিতেই হবে। সেখানে কি দেখলাম আমরা? 400 ছাত্রছাত্রী, মাত্র 4টে টিচার। তাহলে আমাদের শিক্ষার অধিকার কে কেড়ে নিচ্ছে? রাজ্য সরকার কেড়ে নিচ্ছে, সরকার কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা অধিকার সম্পর্কে না জানার ফলে আমার আপনার বাড়ির সন্তানরা যেখানে গিয়ে পড়াশোনা করে, সেখানে থেকে গিয়ে শুধু একটা রন্ধনশালা, শুধুমাত্র খাওয়ার জায়গা হিসাবে স্কুলটাকে ব্যবহার করা হচ্ছে। পড়ছে কোথায়? কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পরিবারের সন্তানগুলোকে বিনামূল্যে আপনার পরিষেবা দিতে হবে, বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে। সেটা আমরা পাচ্ছি? আমাদের সন্তানগুলো ওখানে গিয়ে তার ভবিষ্যৎটাকে নষ্ট করছে। সংবিধানের ধারা যদি জানতেন, সংবিধান সম্পর্কে যদি সচেতন থাকতেন, সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আপনারা যদি আমাদের মৌলিক অধিকার সম্পর্কে যদি সচেতন হতেন, তাহলে আপনারা বুঝতেন যে পশ্চিমবাংলায় রাজ্য সরকার সুকৌশলে যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে জানানো হচ্ছে না, সংবিধান সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল করা হচ্ছে না। সংবিধানের গুরুত্ব কি, সংবিধান কেন আমাদের জীবনে, বাস্তব জীবনে কতটা দরকার আছে, আমাদেরকে এগুলো জানানো হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? আমরা অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি না। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায় জানেন? জানেন আপনারা? আপনি আমি যেখানে বেশি বসবাস করি, আমরা পিছিয়ে বর্গের আছি, দলিত, আদিবাসী, মতুয়া, বাউরি, সাঁওতাল, ডোম, মানে আমরা যারা এই সমাজের মানুষজনের যে সংখ্যালঘু, যেখানে বেশি বসবাস করি, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখুন। শিক্ষা প্রতিষ্ঠান মৃতপ্রায় করে দিচ্ছে। আর তার পরিবর্তে কি দিচ্ছে? মায়ের হাতে 500,000 টাকা দিচ্ছে। মায়েদেরকে বলবো আওয়াজ তুলুন আজকে সংবিধান দিবস উদযাপনের দিনে। 500,000 পরে হবে,
আপনার সন্তানরা যেখানে যে শিক্ষা অর্জন করছে অবিলম্বে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। মাকে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে, আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আপনার সন্তানটা যাতে এই 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরি পায়, কোনো কাটমানি লাগবে না। 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি নয়, মেধার ভিত্তিতে চাকরি পায়, এই আওয়াজটা মায়েদেরকে আগে তুলতে হবে। মায়ের হাতে 500,000 ধরিয়ে দিচ্ছে, সেই মাই যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে ব্লক হসপিটালে গিয়ে সরকারি চিকিৎসা পাচ্ছে না, জেলা হসপিটালে চলে যাচ্ছে, সেই অর্থে সরকারি চিকিৎসা পাচ্ছে না, ছুটে যেতে হচ্ছে কলকাতাতে, সেখানে গিয়ে হন্যে হয়ে বেড পাওয়ার জন্য ঘুরছে। ভুল, বেড পাওয়া যায়, কিন্তু আপনি সেখানে 20,000 মারবেন ঘুষ। দালাল ঘুরছে, দালাল ছেলে রেখেছে, আমার তো মনে হয় রাজ্য সরকারি দালাল ছেলে রেখেছে। অন ক্যামেরা বলছি, আমার তো মনে হয় রাজ্য সরকারি বা তৃণমূল কংগ্রেস দালাল ছেড়ে রেখেছে। এমনি যখন আমি সাধারণ নাগরিক বেড পাইলে বেড পাওয়া যায় না, আমি যখন 20,000 30,000 50,000 টাকা নিয়ে যাই তখন আমি বেড পেয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে ভাই? তাই বলে মায়েদেরকে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আপনি আপনার চিকিৎসা পরিষেবার জন্য ব্লক হসপিটালে গেলেই যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, এই চিকিৎসা ব্যবস্থা সরকারকে করতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 500,000 তো আপনার হাতে দিচ্ছে মা, কিন্তু আপনার ছেলেটা যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, রিটেনে পাস করেছে, ভাইভাতে পাস করেছে, অনেক ক্ষেত্রে লিস্টে নাম এসেছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে না। যার বাবা 20 লাখ টাকা দিতে পারছে তার ছেলে চাকরি পেয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, ওই 500,000কে বর্জন করুন, আওয়াজ তুলুন যে আমার বাড়ির সন্তানটা 330 টাকা ফর্ম ফিল আপ করে বা 550 টাকা ফর্ম ফিল আপ করে কিভাবে চাকরি পাবে, তার ব্যবস্থা সরকার করুক। মায়েদেরকে আওয়াজ তুলুন, তুলতে হবে, মায়েরা আওয়াজ তুলুন। 500,000 তো আপনার হাতে দিয়ে দিচ্ছে, ভালো কথা, আমি এর বিরোধিতা করছি না। আমি চাই মাসে গেলে মায়েরা 5,000 ইনকাম করুক, সেই রাস্তা রাজ্য সরকার ব্যবস্থা করে দিক। 500 কি হবে, 1000 কি হবে, 5,000 করে ইনকাম করবে, তার ব্যবস্থা রাজ্য সরকার করুক। 500,000 তো এখন মায়ের হাতে দিচ্ছে। মায়ের সন্তান, মায়ের স্বামী, মায়ের জামাই, মায়ের পরিবারের পুরুষ সদস্যদেরকে মাতাল বানানোর জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। অবিলম্বে রাজ্য থেকে মদ বন্ধ করতে হবে, যেমন বিহার গুজরাট মতো রাজ্যেতে আছে, পশ্চিমবাংলাতেও মদ বন্ধ করতে হবে। এই আওয়াজ মায়েরা তুলুন। আর যদি চুপ থাকেন, কি হলো, 2011 সালের আগে বড় বড় কথা বললেন, অনেক ডায়লগ দিলেন, ক্ষমতা আসলে এই করব সেই করব, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেওয়া হবে, না দিতে পারলে সরকারে থাকবে না, অনেক কথা বললেন। দিনের শেষে আমরা কি দেখলাম জানেন? উন্নয়নের জোয়ার তো ভাসছে জ্যোতিপ্রিয় বাবুরা, ওনাদের মতো নেতাগুলো উন্নয়নের জোয়ারে ভাসছে। ওনার মেয়ে শুনেছি নাকি টিউশন পড়িয়ে 3,80,00,000 টাকা ইনকাম করেছে। কি কোয়ালিটির টিচার উনি, টিউশন সবাই, ওনার কাছ থেকে আবার টিউশন আমাদেরকে নিতে হবে যারা টিউশন পড়ায়, যে ওই রকম বুদ্ধি নিয়ে আমাদের যারা টিচার, যারা গৃহশিক্ষক, তারা যাদের মানে টিউশন দেয় কিছু ইনকাম করতে পারে। ওরা বিত্তশালী হয়ে যাচ্ছে। আর পাড়ায় পাড়ায় কি দেখলাম, স্কুল বন্ধ, টিচার নাই, রাস্তাঘাটের অনুন্নত, মিড ডে মিলের চালের নিয়ে দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি করেছে। আমরা দিনের শেষে কি দেখলাম, পাড়াতে পাড়াতে মাতাল চাষ করে দিচ্ছে। ভুল বলছি নাকি ভাই? এই 12 বছরের সরকার কি দিয়েছে মানুষকে? প্রোডাক্টিভ কি দিয়েছে? খেলা মেলা করে হাজার হাজার কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত হেভি ট্রিটমেন্ট নিতে গেলে অশোকনগরের মানুষকে কলকাতায় কেন যেতে হবে? এখনো পর্যন্ত হেভি ট্রিটমেন্ট নিতে গেলে সুন্দরবনের মানুষকে কলকাতার সরকারি হসপিটালগুলোতে কেন আসতে হবে? ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হলে হেভি কেন শিলিগুড়ির মানুষকে কলকাতায় আসতে হবে? কেন বাঁকুড়া, বীরভূম, জঙ্গলমহলের মানুষকে কলকাতায় আসতে হবে? যেখানে স্বাস্থ্যের অধিকারের কথা সংবিধানে লিপিবদ্ধ আছে, স্বাস্থ্য পরিষেবার কথা সরকারকে দিতে হবে যেখানে সংবিধানে লিপিবদ্ধ আছে। আমরা চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাই, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা তোমাকে উচ্ছন্নে দিতে হবে না। প্রতি বছর একটা করে
চাই শিলিগুড়ি, চাই জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে কলকাতার পিজি হসপিটালের মতো, কলকাতার মেডিকেলের মতো, কলকাতার চিত্তরঞ্জনের মতো বড় হসপিটাল ওখানে করা হোক। ওখানকার আমার শ্রমজীবী ভাইরা, ওখানকার দিন আনে দিন খাওয়া ভাইরা, মাপেরা মায়েরা যাদের চিকিৎসার পরিষেবার জন্য কলকাতাতে আরো বেশি টাকা খরচ করে না আসার প্রয়োজন নেই, তাদের জেলাতে যাতে চিকিৎসা পরিষেবা পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। যখন এ কথা আমরা বলছি তখনই আমরা কি হচ্ছি, মুসলমানদের দল নালে বিজেপি দালাল হয়ে যাচ্ছে। কার ডিমান্ড করছি? আপনি অশোকনগর থেকে একটা মানুষ যদি কলকাতায় চিকিৎসা পরিষেবা নিতে চায়, সেই দিনটা তার রোজটা গেল তো ভাই, সেই দিনটা রোজ গেল। এবার বলুন, আপনি পিজিতে গিয়েছেন এমার্জেন্সিতে, সরি আউটডোরে, আপনি আপনার বা এমার্জেন্সিতে গিয়ে আপনি কাজ আপনার বললেন এই হচ্ছে, আপনাকে বললো ট্রমা কেয়ারে গিয়ে দেখান। এবার বলুন তো এখানে ট্রমা কেয়ারটা কী জিনিস? খায় না স্বাভাবিকভাবে তো, নতুন অনেকে শুনছেন, আমিও কদিন আগে শিখলাম ট্রমা কেয়ারটা কী জিনিস, খায় না আমাকে। তখন আমার হাতে প্রেসক্রিপশন নিয়ে আমি ঘুরছি, ট্রমা কেয়ারে যেতে হবে, ওখানে দালাল ঘুরছে আপনাকে, তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলে যদি মানুষের উপকার করতে চাই রাজ্য সরকার, সত্যিকারের নাগরিকদের কথা যদি ভাবে, ওই ট্রমা কেয়ার টাইপ কলকাতার বড় বড় সরকারি হসপিটালের মতো হসপিটাল প্রতি জেলায় একটা করে বসিয়ে দেন। কত খরচ হবে? 1,000 কোটি টাকা। এই পুজো সরি আপনার খেলা মেলাতে যেভাবে টাকা উচ্ছন্নে দিচ্ছে, অপাত্রে যেভাবে উচ্ছন্নে দিচ্ছে, প্রতি বছরে রাজ্য সরকার চাইলে প্রতিটা জেলাতে অন্তত 2 থেকে 4টে ওই ধরনের হসপিটাল করতে পারে, যেগুলো সাধারণ মানুষ উপকৃত হবে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি? ব্লক হসপিটালগুলো মৃতপ্রায়। কারণ কি ভাই? দুটো কারণ। একটা হচ্ছে আপনি বলতে পারেন না বলে, আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন নয় বলে মৃতপ্রায়। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখে নিন আপনারা খোঁজ নিয়ে, ব্লকের তৃণমূলের বন্ধুদের সাথে ব্লকের বেসরকারি হসপিটালের অনেক মালিকের সাথে খুব মধুর সম্পর্ক। ব্লকে যদি সরকারি হসপিটালগুলো ভালো থাকে, ভাই টাকা দিয়ে কি বেসরকারি হসপিটালগুলোতে কেউ চিকিৎসা পরিষেবা আমরা নেব? কেউ নেব না ভাই। আর যদি সরকারি হসপিটালগুলো ঠিকঠাক থাকে, তাহলে বেসরকারি হসপিটালগুলো মাছি মারবে, তাই তো নাকি ভাই? তাহলে খোঁজ নিয়ে দেখুন, বেসরকারি অনেক হসপিটালের মালিকের সাথে ব্লকের তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক, যার ফলে তৃণমূলী নেতারা ইচ্ছাকৃতভাবে আপনার আমার কথা না ভেবে তাদের কিছু কাটমানি খাবো, তারা কিছু মাসিক মাসোহারা পাবে বলে আপনার আমার ব্লকের হসপিটালগুলোকে মৃতপ্রায় করে রেখেছে। তাই সময় এসেছে, যারা আমাদের ভোট নিয়ে আমাদের পরিষেবা দেওয়ার নাম করে যারা আমাদের কাছ থেকে বকলমে শোষণ করে নিচ্ছে, তাদেরকেও কিন্তু সংবিধান অধিকার দিয়েছে আপনাকে। আগামী 5 বছর রাজ্য পরিচালনার দায়ভার কার হাতে যাবে? আগামী 5 বছর দেশকে পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন? আগামী 5 বছর অঞ্চলকে পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন? আগামী 5 বছর জেলা পরিষদকে পরিচালনার কার হাতে দায়িত্ব দেবেন? সমস্ত ক্ষমতা দায়িত্ব সংবিধান আপনাদের হাতে দিয়েছে। সঠিকভাবে প্রয়োগ করলে আগামী যে 5 বছর সরকার চলবে, সেই সরকার আপনার কাছে এসে ভোট নেওয়ার সময় যে ধরনের মামা খালা জ্যাঠা বলে ডাকে, চাচা বলে সম্বোধন করে ভোট নেয়, 5 বছর আপনার পাশে থাকবে, আপনাকে পরিষেবা দেবে। শুধু অভাবটা কি বলুন তো? আমরা যথাযথ জায়গাতে যথাযথ সময়ে প্রয়োগটা করতে পারি না। দেশের প্রধানমন্ত্রী কি হবে আপনি ঠিক করে দেবেন, এই ক্ষমতাটা সংবিধান আপনার হাতে দিয়েছে, কিন্তু আপনারা এটাকে ইস্তেমাল করতে পারছেন না, ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না। ঠিকঠাক ব্যবহার করতে না পারার পরে এই পরিস্থিতি। আপনার গ্রামের অঞ্চলের প্রধান কি হবে? সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি ঠিক করতে পারবেন। আপনি ভোটার, গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে তুলে দিয়েছে, কিন্তু সেটা পাচ্ছেন না কেন? শুধু ঐক্যবদ্ধ না হয়ে সচেতনতার অভাবের জন্য আছি আমাদের এই পরিস্থিতি। এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। কটা বাজে দেখো তো? এই মসজিদ কত? মাইকের আওয়াজ যাবে নাকি? মাইকের আওয়াজ গেলে মাইক বন্ধ করতে হবে, বাইরের মাইকটা। তাই আজকের এই সংবিধান দিবস উদযাপনে আপনাদের কাছে অনুরোধ করব,
প্রত্যেকের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। আপনার নিজ অধিকার দেশ আপনাকে কি দিয়েছে না দিয়েছে সেই সম্পর্কে জানুন। যারা এখানে আমার এসটি এসসি সমাজের ভাইরা আছে, হাউতাসার কোনো জায়গা নাই, স্পেশাল অ্যাক্টও আছে, ফিফথ শিডিউল, সিক্সথ শিডিউলগুলো একটু দেখুন আপনাদেরকে সেখানে কিভাবে অধিকার দিয়েছে। একটা যেমন সাধারণ মানুষ অধিকার পাবে, সাথে সাথে প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট আছে, যেটা আমার এসটি এসসি ভাইদের জন্য স্পেশালভাবে। এখানে আস্তে আস্তে দেখছিলাম বিভিন্ন কাস্টের মানুষ আছেন, এখানেও আছেন, তাদেরকে আমি জানিয়ে রাখি। সময় স্বল্প, কোনো সময় যদি আমার এসটি এসসি ভাইদের আইনের সহযোগিতার প্রয়োজন হয়, ওই আইনের বলে বিনামূল্যে ওই সমস্ত এসটি এসসি ভাইদেরকে সরকার উকিল প্রোভাইড করতে হবে, আইন বলছে। একটা আমার এসটি এসসি ভাই হাত তুলে বলুন তো যে এই আইন সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে বা আপনারা বিনামূল্যে আপনাদের কোনো আইনের সহযোগিতা লাগলে আপনারা পেয়েছেন? কেউ আছে? মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমি ধন্য মনে করব, মানে মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে অশোকনগরের ভুটকুন্ডা অঞ্চলে আমার একটা এসসি এসটি ভাইকে যে অ্যাট্রোসিটিজ অ্যাক্ট অনুযায়ী 1989 প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট অনুযায়ী একটা আমার এসটি এসসি ভাইকে এই আইনি পরিষেবা পেয়েছে। আমি জাস্ট আইনি পরিষেবার কথা বললাম, অনেক পরিষেবা আছে তাদেরকে দেওয়া হয় না। তাই বলবো হাউতাসার কোনো জায়গা নয়। আপনার অধিকার সম্পর্কে আপনি যদি না সচেতন হন, আপনাকে অধিকার কেউ দেবে না। ঠিক একইভাবে সংখ্যালঘু সমাজের যারা আছেন তারা হাউতাসার মধ্যে আছেন কেন? হাউতাসার কোনো জায়গা নয়, কোনো জায়গা নয়। আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, আপনি টিচার নিয়োগ করবেন, আপনি সিলেবাস তৈরি করবেন, আপনি ড্রেস কোড তৈরি করবেন, আপনি সব পরিচালনা করবেন, সরকার শুধু টাকা দিয়ে যাবে। এটা পারেন তো? এটা পারেন তো আপনারা? এটা হয় না। এই ক্ষমতা আমাদের হাতে দেয়নি বা পাইনি, কারণ এই সম্পর্কে আপনি দলিত আদিবাসী আমরা এই সম্পর্কে সচেতন না থাকার ফলে আমরা পাইনি। যদি আপনি সংখ্যালঘু, আপনার অধিকার সম্পর্কে আপনি জানতেন, আপনার রাইট সম্পর্কে আপনি জানতেন, আপনি যদি বারবার আওয়াজ তুলতেন, সরকার বাধ্য হতো আপনার অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার। কিন্তু দুঃখের বিষয় আমরা এই সম্পর্কে জানি না, না জানার ফলে আমাদের অধিকারগুলো হরণ হচ্ছে। আর যারা জানে, যারা বলতে চাইলে তাদেরকে বিভিন্নভাবে আটকে দেওয়া হচ্ছে। আপনি আমার সম্পর্কে জানেন তো? আমাদের উপর রাগ কেন? মানুষের কথা বলি, অধিকারের কথা বলি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কথা বলি, যেমন ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলি, একইভাবে দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় তারও উদ্ধারের কথা বলছি। একইভাবে রিফিউজি ল্যান্ড যেটাও হস্তান্তরযোগ্য নয়, তৃণমূলের সরকারের আমলে এসে ভূমি ও ভূমি সংস্কারের মন্ত্রী, খোদ মুখ্যমন্ত্রী, তার আমলে এসে ওয়াকাফ প্রপার্টি থেকে শুরু করে দেবত্ব সম্পত্তি থেকে শুরু করে জায়ের তান গরম তানের সম্পত্তি থেকে শুরু করে রিফিউজি ল্যান্ডও বেহাত হয়ে যাচ্ছে। যখনই আমরা বলছি আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে, আমাদেরকে জেলে রাখার চেষ্টা হচ্ছে। তবে এই মঞ্চ থেকে একটা কথা বলে যায়, আমাদের পূর্বপুরুষের আত্মবলিদানের ফলে, আত্মত্যাগের ফলে আমরা যে সংবিধান পেয়েছি, আমরা যে বিচার ব্যবস্থা পেয়েছি, আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, তাদের আত্মবলিদানকে আমরা ভুলে যাব না। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে পাথে করে আজকের দিনে যারা সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই জারি রাখবো। প্রয়োজনে একবার কেন 100 বার যদি জেলে যেতে হয়, আপনাদের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য, দেশের জন্য জেল খাটতে প্রস্তুত আছি আমরা। আমাদের উপর রাগ কেন? এটাই ওদের রাগ যে মানুষকে এরা বোঝাচ্ছে কেন? কি লাগবে বলো, নিয়ে বসে যাও, মানুষকে বোঝানো যাবে না। আর আমাদের বক্তব্য, আমাদের কিছু লাগবে না। সুন্দরবনে একটা পিজি হসপিটালের মতো হসপিটাল বানিয়ে দেন, দার্জিলিংয়ে পিজি হসপিটালের মতো হসপিটাল বানিয়ে দেন, ঝাড়গ্রামে পিজি হসপিটালের মতো হসপিটাল বানিয়ে দেন, মালদাতে বানিয়ে দেন, মুর্শিদাবাদে বানিয়ে দেন, বাঁকুড়ায় বানিয়ে দেন, প্রত্যন্ত জেলাগুলোতে একটা করে বানিয়ে দেন। এটাই আমাদের লড়াই, আর কিছু লড়াই নয় তো। বলছে বিজেপি দালাল, ভালো কথা। দালালটা কেন হবে? কিছু মালের জন্যই তো, তাই তো নাকি ভাই? তাছাড়া তো কেন দালালি করতে যাবে কেউ? কিছু দেবে তো। আপনার পাড়ার কিছু দালাল আছে, দেখবেন ওই 100 দিনের টাকা মেরে খেত, আবাস যোজনা একে ওকে করিয়ে দেবো, সেই জন্য দালালি করছে ওরা। তো কথা হচ্ছে
যারা বলছে বিজেপির দালাল, তাদের পক্ষ থেকে আইএসএফের চেয়ারম্যানের কাছে দুটো মিনিস্ট্রি হ্যান ত্যান অনেক কিছু বিভিন্নভাবে টাকা পয়সার অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাহলে যদি দালালি হতাম, এক দালাল একজনকে ছেড়ে তো অন্য জায়গায় চলে যেতে পারতাম। বুঝতে পারছেন না ভাই? এক নম্বর কথা। দ্বিতীয় কথা, অনেক কথা বলছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আইএসএফ সম্পর্কে, আমাদের সম্পর্কে অনেক কিছু বলছে। আজকের এই মঞ্চ থেকে আমি জানিয়ে দিতে চাই, যদি সাহস থাকে মমতা ব্যানার্জির মহাশয়ার আইএসএফের নেতাদের নাম ধরে কবে কোথায় কত টাকা নিয়েছি এটা বলুক, তারপরে কোথায় নোটিশ পাঠাতে হয়, কাকে নোটিশ পাঠাতে হবে, কালীঘাটে কিভাবে নোটিশ পাঠাতে হবে আইএসএফ ভালোভাবে জানে, নওশাদ সিদ্দিকী জানে, বুঝিয়ে দেবে। নাম নেওয়ার সাহস পাচ্ছে না। সাহস থাকলে মমতা ব্যানার্জি মহাশয়ার নাম নিয়ে বলুক। আর আমি নাম নিয়ে বলছি, তৃণমূল তৈরি হচ্ছে বিজেপির সহযোগিতা নিয়ে। যদি ভুল বলে থাকি আমার নামে নোটিশ পাঠা। আমি নাম নিয়ে বলছি, অমিত শাহজিকে নবান্নের 14 তলাতে 14 মিনিট কি গল্প করেছে, জনমানুষ জানা হোক। আমি নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জি অসমের মুখ্যমন্ত্রীর সাথে দার্জিলিংয়ে 2 ঘন্টা ধরে বসে কি চা খাচ্ছিলে সেটাও বলা হোক। কাকামু হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, যে মাদ্রাসা বন্ধ করে দিয়ে অপচেষ্টা চালাচ্ছে, তাকে নিয়ে দার্জিলিংয়ে 2 ঘন্টা ধরে চা খাচ্ছিল। ভাই কেন কেন চা খাচ্ছিল, কি কথা বলছিল? যদি সরকারি মিটিং হয় সেখানে পিএসসিএদের উপস্থিত থাকতে হয়, ছিল ওখানে? আমি তো নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জি মহাশয় বিজেপির সাথে এত সম্পর্ক ভালো। স্বাভাবিকভাবে আমি যদি আজগারের বাড়িতে আসি, আজগারের সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি কি খাই না খাই, ঝাল খাই কি মিষ্টি খাই, আজগার ভালো জানে। কম বেশি ওর বাড়িতে আসা যাতায়াত করেছি। এখন আজগারের পরিবর্তে আমি এর বাড়িতে একদিন যদি আসতে চাই, ডেকেছে আসছি, তো আজগার কি বলবে ওকে? স্বাভাবিকভাবে, ভাইজান আসছে তোদের বাড়িতে, শুনলাম ভাইজান কিন্তু ঝাল বেশি খায় না, লঙ্কা বেশি খায় না, ঝালটা কম দিবি, তেল মশলা বেশি দিবি না। কেন? এত ভালো সম্পর্ক আছে বলেই তো। মমতা ব্যানার্জি কি দেখলাম আমরা, অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবে, মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে অমিত শাহজিকে কি কি খাওয়াতে হবে। বুঝতে পারছেন তো কত সুসম্পর্ক ওনাদের। অমিত শাহজি মিষ্টি খেতে ভালোবাসেন কি ঝাল খেতে ভালোবাসেন ওটা উনি আগে থেকেই জানেন, মানে কতবার খাইয়েছেন উনি দেখলাম তো। মোদিজির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে না নওশাদ সিদ্দিকী আইএসএফ বিজেপির দালাল। আরএসএসের চিফ মোহন ভগবতজি কেশিয়ারিতে আসলো, আমটা মিষ্টি মিষ্টি পাঠাচ্ছেন। আর নওশাদ সিদ্দিকী, তাপস ব্যানার্জিরা, আপনার জামির ভাইয়েরা যারা আছি, আমরা মানুষের জন্য লড়াই করছি, আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি। আমরা আরও দেখেছি তো, অনেক ঘটনা দেখেছি। গুজরাট দাঙ্গার কথা আমরা ভুলে যাইনি ভাই, এই ভুলে গেছি নাকি আমরা? গুজরাট দাঙ্গার মূল নায়ককে আমরা জানি। তারপর আমরা কি দেখলাম, গুজরাট দাঙ্গার পরে মোদিজিকে কে ফুল পাঠিয়েছিল? এটা জোরে বলুন না। মমতা ব্যানার্জি মহাশয়া। আজকে আপনারা আমার কাছে ভালো শাস্তে আসছে না, যেখানে কৃষক বিরোধী বিল যখন পাস হচ্ছে মমতা ব্যানার্জি তখন মুখে কুলি পেটে বসেছিল, তার এমপিরা কি করছিল আমরা কেউ ভুলে যাইনি ভাই। সিএ যখন বিল পাস হচ্ছিল সেন্ট্রাল থেকে, লোকসভা থেকে, তখন যে এমপিগুলো যায়নি তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিয়েছে? মমতা ব্যানার্জি তো দূরের কথা, উনার বাড়ির সন্তান, উনার ভাইপো সেই সময় কি অবস্থান গ্রহণ করেছিল সিএ বিলের সময়, এর জবাবটাও কিন্তু মমতা ব্যানার্জিকে দিতে হবে। আমরা সব তুলতে দিচ্ছি কোন কোন বেটা ভোট দিয়েছিল, কে ভোটদান থেকে বিরত ছিল, তুলতে দিয়েছি। অভিষেক ব্যানার্জি কি করেছে সেটাও আপনাদের সামনে দেখাবো। আমরা যখন মানুষের কথা বলছি, যখন দেবত্ব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, ফেক এসটি/এসসি সার্টিফিকেটে ভরপুর হয়ে যাচ্ছে, আমার হিন্দু সমাজের মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, সে হাঁসখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই গতকালকে আমি গিয়েছিলাম, গেল গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড, একটা লাইন যাবে, সেই লাইনে যেতেই পারে, উন্নয়ন হোক দেশের, আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো ক্ষতিপূরণ নাই, কোনো কাগজ দেখাচ্ছে না, বলছে না কাটাতে মাত্র 40,000 না 44,000 টাকা দেবো বলে জমিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের তখন নওশাদ সিদ্দিকী আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানদের দল। আবার যখন আনিসের কথা বলছি,
যখন ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, ওবিসি রিজার্ভেশন ঠিকঠাক হচ্ছে না, শুধু ঘুমটা দিয়ে রমজান মাসে এসে ইফতার করলে হবে না, সংখ্যালঘুদের চাকরির ব্যবস্থা করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, স্বাস্থ্যের মান উন্নয়ন করতে হবে, এদের স্বাবলম্বী করতে হবে। যখন একথাই বলছি তখন আবার নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায় ভাই? আমার দলিত ভাইয়ের কথা বললে, আমার আদিবাসীর কথা বললে, আদিবাসী ভাইয়ের কথা বললে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বললে, 5th শিডিউল 6th শিডিউলের কথা বললে, তখন আমরা হয়ে যাচ্ছি বিজেপির মুসলমানদের দল। আর যখনই সংখ্যালঘুদের কথা বলবো, অধিকারের কথা বলছি, তখনই আমরা হয়ে যাচ্ছি বিজেপির দালাল। যাবো কোথায়? তাহলে কি চুপ করে যাব নাকি? চুপ করে যাওয়ার কোনো জায়গা না, চুপ করে যাওয়ার কোনো জায়গা নয়। আমরা ভুলে যাইনি বিনয় বাদল দীনেশের কথা, আমরা ভুলে যাইনি শহীদ আশফাকুল্লাহ খানের কথা, আমরা ভুলে যাইনি শহীদ ক্ষুদিরামের কথা, আমরা ভুলে যাইনি শহীদ প্রফুল্ল চাকির কথা, আমরা ভুলে যাইনি শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা, আমরা ভুলে যাইনি আপনার আমার পীর মোর্শেদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর কথা, আমরা নেতাজি থেকে শুরু করে গান্ধীজির আত্মত্যাগের কথা ভুলে যাইনি। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। সুতরাং আজকে আমাদের স্বাধীন দেশে যারা আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চাইছে, তাদের বিরুদ্ধে নতুন করে আমাদের লড়াই করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের বাড়ি থেকে নতুন করে বিনয় বাদল দীনেশ হতে হবে, আশফাকুল্লাহ হতে হবে, বিরসা মুন্ডা হতে হবে, ভগৎ সিং হতে হবে, প্রফুল্ল চাকি হতে হবে, শহীদ ক্ষুদিরাম হতে হবে। আমাদের মধ্য থেকে উঠে সংবিধান এবং দেশকে রক্ষা করতে হবে। কি প্রস্তুত আছেন না নাকি? আছেন তো? কারা প্রস্তুত আছে হাত তুলুন তো ভাই। প্রস্তুত আছেন তো? নতুন করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই শুরু করতে হবে। আপনার অধিকার, আরে আপনার জমি, আপনার কাছে কনভার্সনের রেকর্ড আছে, আপনি ট্যাক্স কাটেন, আপনি আপনি ভিডিও থেকে বা পঞ্চায়েত থেকে বা জেলা পরিষদ থেকে পারমিশন নিলেন, ট্যাক্স কেটে আপনি বাড়ি করতে যাচ্ছেন, সালা ভিখারির মতো এসে হাত পাচ্ছে। কি বলছে? 10,000 দিতে হবে, নাহলে বাড়ি করতে দেবো না। ভাই কোন রাজত্বে বসবাস করছে? এটা স্বাধীন ভারত তো ভাই? এটা তো স্বাধীন ভারত তো নাকি? এটা তো স্বাধীন দেশ তো নাকি ভাই? আমার দলিল, আমার পর্চা, কনভার্সনের সার্টিফিকেট আমার কাছে, প্ল্যান স্যাংশন করেছি, সেখানে ট্যাক্স দিয়েছি, সমস্ত পেপার রেডি করেছি, সমস্ত বৈধ পন্থা অবলম্বন করে আমি ঘর করতে যাচ্ছি, আমার বাড়ির সামনে এসে 10,000 দিতে হবে, নাহলে ভাড় করতে দেবো না। এদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। এই রোগ যে ছড়িয়ে গেছে, এই রোগ থেকে সমাজকে মুক্তি দিতে হবে। তার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আপনি যদি পুলিশের কথা ভাবেন, মিথ্যা কেসের কথা ভাবেন, আপনাদের একটা কথা বলে যায়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করছে, লড়াই করবে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে লড়াই করছে, আগামী দিনে লড়াই করবে। তবে আমাদের কর্মী সমর্থকদেরকে যারা ডিস্টার্ব করছে, কর্মী সমর্থকদের নামে যারা ফেক কেস দিচ্ছে, মিথ্যা করে কেস দিয়ে ডিস্টার্ব করছে, সেই সমস্ত চারানা নেতাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে শুনিয়ে দিতে চাই, আমার ভাইকে প্রয়োজনে বারাসাত কোর্ট জামিন করাবো, অন্যথায় কলকাতা হাইকোর্ট থেকে করাবো জামিন, সেখান থেকেও যদি না জামিন পাই সুপ্রিম কোর্টে যাব আমার ভাইয়ের জন্য, সেখান থেকে আমি জামিন করি, আমরা জামিন করিয়ে নিয়ে আসবো। কিন্তু এটা ভুলে যাবেন না, মিথ্যা কেস কিন্তু 2 বছর 4 বছর, কত ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে মিটমাট হয়ে যাবে। এটা কি বলে? ডিসমিস হয়ে যাবে, কেস ডিসমিস হবে। তখন কি আইএসএফ নওশাদ সিদ্দিকী ছেড়ে দেবে? তুমি পুলিশের তোমার পার্টির ক্ষমতা দেখিয়ে পুলিশকে সাথে নিয়ে, সব পুলিশ নয়, পুলিশের একটা অংশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস করেছিলে, আমার ভাইকে কোনো হয়তো জেলেও দিয়েছো, আমার ভাইকে পেরেশানি করেছো, তার জন্য আমাকে জামিন করাতে হয়েছে। এই কেস ডিসমিসের পরে ওই আমার ভাইকে দিয়ে আপনার পাড়ার যে চারানার নেতাটা কোনো দাদা দিদির কথা শুনে কেস করেছিল, তার নামে আমরা মানহানি মামলা ঠুকবো, তাকে আমরা ছাড়বো না। তখন দেখব কোন দাদা দিদি তাকে বাঁচাতে আসে, মানে আইনের মাধ্যমে আমরা মানহানি মামলা ঠুকবো। আমার ওই ভাইয়ের সম্মানে হানি লেগেছে, আমার ওই ভাইকে জেলে যেতে হয়েছে, আমার ওই ভাইকে কোর্টে উঠে জামিন নিতে হয়েছে, তাহলে আমার ভাইয়ের সম্মান গিয়েছে। আমাদের আইএসএফ আমার ভাইয়ের সম্মানকে মাথায় রাখে, আইএসএফ আমাদের কর্মীর প্রাধান্য দেয়, আইএসএফ নেতাদের থেকেও কর্মীর সব থেকে বেশি সম্মান দেয়। কর্মীকে অপমান করেছে, আইএসএফ রাজ্য কমিটি চুপ করে বসে থাকবে না, তার বিরুদ্ধে আইনি লড়াই যাবে। যারা মিথ্যা কেস দিয়েছো
প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। আগামী দিনে কেস ডিসমিস হবে, মানহানি কেসের জন্য প্রস্তুত থাকো। এখন দাদা দিদির কথা শুনে খুব দাদা দিদি তখন পাশে থাকবে না। এই অনুব্রত মণ্ডলের কথা শুনেছেন তো আপনারা, জেলার প্রেসিডেন্ট, কেউ সাথে আছে? ওই একবার করে বলতে হয়, ওই জন্য মমতা ব্যানার্জি বলছে ওরা ওদের আমি দেখছি। না বললে আপনাদের পাড়ার যেগুলো অনুব্রত চেলা টাইপের আছে তারা ভয় পেয়ে যাবে, তো ওদেরকে অক্সিজেন দেওয়ার জন্য করে বলে। অনুব্রতের কন্যা বলছেন, অনুব্রত মণ্ডলের কন্যা বলছেন যে উনি অ্যারেস্টের 1 মাস পর্যন্ত কলকাতা অর্থাৎ রাজ্য স্তরের কোনো নেতারা ওনার সাথে যোগাযোগ করেনি। সে অ্যারেস্টের 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি। আপনার পাড়ার যারা চারানার নেতা খুব উড়ছে, তারা অ্যারেস্ট হয়ে গেলে কেউ যোগাযোগ করবে তো? হ্যাঁ, তাদেরকে বলছি প্রস্তুত থাকুন। অন্যায় করবেন, জবাব আইনের মাধ্যমে দেওয়া হবে। সৌজন্যতা রাজনীতি করুন, ওয়েলকাম করব আমরা গোলাপ ফুল দেব। আপনারা কোনোদিন দেখেছেন